নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। তো হাইপারথাইরয়েডিজম কি? হাইপারথাইরয়েডিজম এক কথায় যদি আমরা বলি, সেটা হচ্ছে থাইরয়েড হরমোনের যেই অতিমাত্রায় সিক্রেশন বডিতে থাকে। যখন টেস্ট করা হয় তখন দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ড থেকে পি ফোর পি ফোর অনেক বেশি থাকে, আর টিএসএইচ কম থাকে। এই লেভেল যখন থাকে তখন এটা হাইপারথাইরয়েডিজম। আর যদি টিএসএইচ বেশি থাকে আর টি3 কম থাকে, সেক্ষেত্রে এটা হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, হাইপারথাইরয়েডিজম নিয়ে বললাম সংক্ষেপে, যেটা বডিতে থাইরয়েড হরমোন বেশি থাকাটাকে বোঝায় হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম যদি আমরা একটু ইতে দেখি, চিত্রে দেখি, দেখেন টিএসএইচ যদি লো থাকে আর হচ্ছে টি4 যদি হাই থাকে, সেটা হাইপারথাইরয়েডিজম। আমরা যখন রিপোর্ট দেখি এই জিনিসটা মাথায় রাখতে হবে। রিপোর্ট দেখলে আমরা এই জিনিসগুলোই পাবো, এই লেভেলটাই পাবো। আর তার চেয়েও বড় কথা, আমরা কিন্তু রেফারেন্স ভ্যালুটা পাই। আমরা পাশে যে রেফারেন্স ভ্যালুটা থাকে ওটার সাথে কম্পেয়ার করলে অবশ্যই দেখতে পাই যে এটা হাইপারের কেস নাকি হাইপোর কেস। হ্যাঁ, তারপরে আমরা যখন টেস্টে আরো দেখি কিরকম, মানে সোজা সাপটা বলে এই জিনিসগুলো একটু মাথায় রাখলে সুবিধা হয় হাইপার না হাইপো সেটা বোঝার জন্য। আর রোগী দেখলে তো আমরা বুঝেও যাই। হাইপো রোগীরা একটু হেলদি থাকে, ওবেস থাকে, আর হাইপারের পেশেন্টরা পাতলা থাকে, কারণ তাদের ওভার মেটাবলিজমের জন্য। তাহলে টিএসএইচ বেশি আর টি4 লো হলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম থাকে। এই যে এরপরের অংশটা দেখেন, যেখানে দেওয়া আছে যে টিএসএইচ হাই এবং টি4 হচ্ছে লো, সেটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আর যদি দুইটাই লো থাকে সেটা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। আর হাইপারথাইরয়েডিজম হলে টি4 বেশি থাকবে, অনেক বেশি থাকবে, কারণ টি4 থেকেই টি3 তে যায়, কনভার্ট হয়ে আবার পিটুইটারি গ্ল্যান্ডকে দেওয়া হয়, নক দেওয়া হয় বা সিগন্যাল দেওয়া হয়। এটা তো একটা মানে ইন্টারনাল সিক্রেশন মেথড, তো যে একটা আরেকটাকে কানেক্ট করে। তো এখানে আমরা হাইপারথাইরয়েডিজমে কি দেখবো? সব সময় টিএসএইচ কম থাকবে আর টি4 বেশি থাকবে। এটা থাকলেই আমরা বুঝতে পারবো যে এখানে হাইপারথাইরয়েডের ঝামেলা। আচ্ছা, এটা হচ্ছে একটা ছবি যে কি কি প্রবলেমস থাকতে পারে। ছবিতে যা আছে এখানে তা আমরা দেখি। হোয়াট আর দ্য সিমটমস অফ হাইপারথাইরয়েডিজম? কি কি সিমটম থাকে আমাদের কাছে? পেশেন্ট কি কি সিমটম নিয়ে আসে? ইফ দেয়ার ইজ টু মাচ থাইরয়েড হরমোন ইন ইউর বডি, কি কি সিমটম করতে পারে? সেটা হচ্ছে প্রথমত থাকে খুব বেশি ঘামে, ওই পেশেন্ট অনেক বেশি ঘামে। হাইপার থাইরয়েড পেশেন্ট আসবে আর ঘামের কথা বলবে না, সেটা হবেই না। খুব বেশি গরম লাগে তাদের, একটা বার্নিং সেন্সেশন সবসময় থাকে। আহ খুব শীত পড়লে যদি তারা একটু মনে করে যে না এখন আরামে আছি। এছাড়া আমরা যেই শীতের শুরুতে এবং শীতের শেষ সময়টা যেরকম এনজয় করি, তাদের তখন থেকেই গরমের কষ্টটা শুরু হয়ে যায়। এমনকি অনেক শীতের মধ্যেও তাদের দেখা যায় যে আহ, বলে যে না এখন ভাল লাগছে অনেক শীতের মধ্যে। তারপর আরো থাকে কিরকম, তাদের হার্টবিট বেশি থাকে, পালপিটেশন থাকে হার্ট, তারপরে হাতে কাঁপুনি থাকে, এংজাইটি থাকে, খুব বিরক্ত হয়ে থাকে সবসময়, ইরিটেটেড যেটা বলে। আর থাকে হচ্ছে তার মাসেল লস হতে থাকে, মানে ওয়েট লস হয়ে যায় যদিও তার অনেক খিদা থাকে, অনেক খাবার খায়। আর থাকে ফ্রিকোয়েন্ট বাউল মুভমেন্টস বা ডায়রিয়া, বারবার পায়খানা হওয়া অথবা পাতলা পায়খানা হওয়া। এই জিনিসগুলা খুব কমন। আরো থাকে ডিফিকাল্টি স্লিপিং, ঘুমাতে কষ্ট বা ঘুমাতে পারে না বা ঘুম কম হয়। চুল পড়ে যায়, এবং সেটা খুব বেশি মাত্রায় পড়ে, একেবারে লক্ষণীয়, কিছুদিনের মধ্যেই একদম চুল ফাঁকা ফাঁকা হয়ে যায়। চেঞ্জেস ইন মেনস্ট্রুয়াল পিরিয়ড, যে পিরিয়ডের সাইকেল থাকে সেটাতেও দেখা যায় চেঞ্জ আসে, খুব ঘন ঘন হয় অথবা কমে যায়, পরিমাণ কমে যায়। যেমন আহ 3 দিন 4 দিন তো থাকবে ফ্লো, সেটা গিয়ে হয়তো একদিন, 1.5 দিন, সর্বোচ্চ 2 দিন। আবার অনেকের স্ক্যান্টি এমন স্ক্যান্টি যে শুধু দেখলো যে পিরিয়ড হয়েছে। তারপর আরো কি থাকে? সোয়ালিং অথবা ফুলনেস অফ দা নেক, নেকের অংশে যেটাকে বলে আহ হয় নোডুল, নোডুল হওয়া, থাইরয়েড গ্ল্যান্ডে নোডুল হয়ে যাওয়া, তখন ফুলে যায় থাইরয়েড গ্ল্যান্ডটা। আরো কি থাকে? এনার্জি লেভেল হয় বেড়ে যাবে, নয়তো কমে যাবে। বেড়ে যায় অনেক সময়, বেশিরভাগ আমরা পেশেন্ট হাইপার থাইরয়েডের পেশেন্ট যা ডিল করি যারা, তারা জানি যে এইসব পেশেন্টরা অনেক বেশি এক্সারসাইজ করতে পারে, অনেক বেশি কাজ করতে পারে, মানে যে কোনো জিনিস খুব অনেক বেশি পরিশ্রম দিয়ে করতে পারে।
কারণ এদের এনার্জি লেভেল অনেক বেশি থাকে। তারপর চোখে ব্যথা থাকে, চোখ ফুলে যায়, যেটা ওই ইতে হয়, বালজিং আইজ হয়, প্রোট্রুডিং আইজ, চোখ বের হয়ে যাওয়া, এটাও দেখবো আমরা, পরে ছবি রাখছি। কাদের বেশি হয়? এটা পুরুষদের থেকে মহিলাদেরই বেশি হয়। যদি ফ্যামিলি হিস্ট্রিতে যদি আমরা কারো থাইরয়েড রোগ পাই, তাহলেও পেশেন্টের থাইরয়েড হওয়ার চান্সেস থাকে। তারপরে অন্যান্য অসুস্থতা যদি থাকে, পার্নিশিয়াস এনিমিয়া যদি থাকে, ভিটামিন ডেফিসিয়েন্সি, B12 এর ডেফিসিয়েন্সি থাকলে, টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস থাকলে, তারপরে এড্রিনালিন ইনসাফিসিয়েন্সি থাকলে, তারপরে আর কি আসতে পারে, কোনো ওষুধ সেবন করলে, যেমন হাইপোথাইরয়েডের পেশেন্টরা যখন আহ ওষুধ খেতে থাকে এবং সেটা সিরিয়ালি, যেমন চলবে লিখে দেয়, খেতে থাকে খেতে থাকে, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তারা হাইপার থাইরয়েডের দিকে চলে যায়। কারণ ওখানে তো টিএসএইচ থাকে, বেশি থাকে, ওটাকে করার জন্য, কন্ট্রোল করার জন্য যে মেডিকেশন থাকে, সেগুলা খেতে খেতে একটা সময় ওই হাইপার থাইরয়েড দিকে চলে যায়। আবার প্রেগনেন্সিতেও প্রথম 6 মাসে হাইপার থাইরয়েডিজম দেখা যায়। এটা সিরিয়াস কিছু না, এটা 6 মাসের পরে ঠিক হয়ে যায়। কিন্তু যদি ঠিক না হয়, সেক্ষেত্রে অবশ্যই মেডিকেশন দরকার। তো ওই প্রথম 6 মাসের মধ্যে ওইটা তো টেনশনের বিষয় না, একটু হেরফের থাকতে পারেন। প্রেগনেন্সি মানেই হচ্ছে একটা হরমোনের একটা খেলা, আপস এন্ড ডাউনস। আচ্ছা, প্রবলেমস, হ্যাঁ, প্রেগনেন্সি কথাটা তো বললামই। যদি প্রথম দিকে প্রেগনেন্সিতে হাইপারথাইরয়েডিজম শো করে যে T4 বেশি আর TSH কম, সেক্ষেত্রে টেনশন করার কিছু থাকে না, এটা ঠিক হয়ে যায়। ঠিক না হলে অবশ্যই আহ ওষুধ খেতে হবে। আচ্ছা, কমপ্লিকেশন গুলা কি থাকে যদি হাইপারথাইরয়েডিজম আনট্রিটেড থাকে? আনট্রিটেড কিরকম দেখেন, একটা ছোট বাচ্চা, আমরা তো, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তো ঢাকা থেকে যখন ব্রাহ্মণবাড়িয়া যাই, ট্রেনে যাই, সবসময় ট্রেনে যাই, তো ওখানে অনেক মানুষ দেখি এমনিতে সময়, কারণ ট্রেনে তো একটা সার্টেন টাইম আমাকে বসে থাকতে হয়। আশেপাশে যারা যাওয়া আসা করতেছে, সামনে সিটে যারা বসছে, এদের দেখলে পরে, মানে যেহেতু হোমিওপ্যাথ, মাথায় অনেক কিছু ঘুরে যে এটা কোন পেশেন্ট হতে পারে, কোন রেমেডি লাগতে পারে, এরকম ভাবনা চলে আসে। আচ্ছা, একটা বাচ্চা বসে আছে আমার সামনে, ওই বাচ্চাটা, আহ, বাচ্চা দাদি বলতেছে কি, ভাত খায় না, কিচ্ছু খায় না, খালি দুনিয়ার হাবিজাবি খায়। ওই বাচ্চাটা দেখছিলাম আমি, এটা আমি আমার ডাক্তার হওয়ার আগের কথা বলছি, ওই বাচ্চাটাকে দেখছিলাম, চোখগুলা বেশ বড় বড়, মানে ও তাকায় এমন করে মনে হয় যেন ওর চোখের পলক পড়ে না। তো তখন তো বুঝি না, আমি যখন ডাক্তারি পড়তে আসছি, আস্তে আস্তে যখন দেখি, তখন দেখলাম যে না, ওই ছেলেটা ছোটবেলা থেকেই হাইপার থাইরয়েডে ভুগতেছে, তাই না? তো এই এই আর কি, যে এরকম ওই বাচ্চাটার গার্ডিয়ান তো জানে না বা তাকে ট্রিটমেন্ট দিচ্ছে না, তাহলে পরবর্তীতে কি হবে? ওই বাচ্চাটা আস্তে 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 আহ, বড় হবে, ওর ইনফার্টিলিটির ইস্যু আসবে, ওর বোন ডেনসিটি কমে যাবে, ওর আরো অনেক, মানে টেস্টিকুলার প্রবলেম, অনেক কিছুই আসবে। হাইপারথাইরয়েডিজম তো বেশ মানে, যেমন বলে না ডায়াবেটিক পেশেন্টদের অন্য কোনো রোগ হওয়া লাগে না, ওইটাই দাওয়াত দিয়ে আসতেছে, হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড প্রবলেম গুলো ঠিক এরকমই, যে একটা আসছে বাকিগুলো এমনিতেই চলে আসে। আচ্ছা, এটা গেল, আনট্রিটেড থাকলে সেটা একটা বড় প্রবলেম, সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়াবে। আর হার্টের প্রবলেম ক্রিয়েট করবে, কারণ ব্লাড ক্লট হয়ে যায়। তারপরে আরো থাকবে যে ক্রেভস ডিজিজ, যেটা চোখ বড় হয়ে যাওয়া, যে প্রোট্রুডিং আইস হওয়া, চুল পড়া, তারপরে বোন ডেনসিটি কমে যাওয়া, মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম হওয়া, মহিলাদের সাথে ইনফার্টিলিটির ইস্যু আসা। আরো কি থাকে, সিমটম কি কি থাকে? তো সিমটম গুলোর মধ্যে প্রথমেই থাকে ওয়েট লস, শুকায় যাবে। এই জিনিসটা কিন্তু অনেক পেশেন্ট দেখবেন অনেক মানে ভয়ে পড়ে গেল, যে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট দেখলে অথবা তার লাইফে বড় কোনো অ্যাক্সিডেন্ট আসলে, তখনও কিন্তু হঠাৎ করে ওয়েট লস হয়ে যায়। এই সময় যদি এরকম কন্ডিশন নিয়েও যদি আসে, তখনও আমরা কিন্তু কখনো ভুল করব না, যে আমরা টেস্ট অবশ্যই দিব। টেস্ট না দিয়ে আমরা শুধু ওই একটা কজেশন পেয়ে গেলাম আর দিয়ে দিলাম না, আমরা অবশ্যই ডায়াগনোস করে দেখব তার কন্ডিশনটা কি, তো ওয়েট লসটা কেন হচ্ছে, এটা দেখার এবং জানার অবশ্যই দরকার টেস্ট করে। আচ্ছা, ওয়েট লস হবে যদিও সে খুব খাচ্ছে, তারপরে তারপরে র্যাপিড ইরেগুলার হার্টবিট এটা থাকে খুব বেশি, তার পালপিটেশন হয়, নার্ভাসনেস, ইরিটেবিলিটি, ট্রাবল স্লিপিং, ফ্যাটিগ, তারপরে শেকি হ্যান্ডস, মাসেল উইকনেস, সোয়েটিং আর ট্রাবল টলারেটিং, আচ্ছা ট্রাবল টলারেটিং হিট, আচ্ছা
হিট সহ্য করতে না পারা, ঘাম হওয়া, ফ্রিকোয়েন্ট বাউল মুভমেন্টস, যেটা একটু আগে বললাম যে বারবার পায়খানা হওয়া বা ডায়রিয়ার মতো হওয়া। আর কি থাকবে, নেক যে যেখানে থাইরয়েড গ্ল্যান্ড সেই সেই জায়গাটা ফুলে যাবে, যেটাকে গয়টার বলে। আচ্ছা, এবার আসি হাইপারথাইরয়েডিজম কি কি করে, আরো কি কি অসুখ আনে, যেমন গ্রেভস ডিজিজ, ওভার অ্যাক্টিভ থাইরয়েড নোডিউল, ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড কল্ড হচ্ছে থাইরয়েডাইটিস, টু মাচ আয়োডিন, টু মাচ থাইরয়েড হরমোন মেডিসিন, আর নন ক্যান্সারাস টিউমার পিটুইটারি গ্ল্যান্ডে যদি নন ক্যান্সারাস টিউমার থাকে সেই ক্ষেত্রে এই হাইপারথাইরয়েডিজম হতে পারে। আচ্ছা, এবার গ্রেভস ডিজিজটা একটু দেখেন। এখানে গ্রেভস ডিজিজে কি থাকে দেখেন, প্রোট্রুডিং আইস নিয়ে তো কতবার বললাম, এরকম হয়ে যায়। গ্রেভস ডিজিজের দ্য মোস্ট কমন কজ হচ্ছে, এই অবস্থার প্রধানতম কারণ হচ্ছে হাইপারথাইরয়েডিজম। ওই যে বাচ্চাটার কথা বলছিলাম না, ট্রেনে দেখলাম, এই বাচ্চাটার চোখগুলো এরকম ছিল দেখতে। আচ্ছা, আর যেটার একটু আগে বললাম নরিউল, নরিউল থাকলে এই গলাতে এরকম বড়, এই যে থাইরয়েড গ্ল্যান্ডের একদম গ্ল্যান্ডের অংশটা বা ডানে বামে যে পাশে নডিউলটা হবে সেই অংশটা সোয়েলিং হয়ে যাবে, ফুলে যাবে বেশ বড়। হ্যাঁ, এগুলা হয় কিসের জন্য, হাইপারথাইরয়েডের জন্য, অথবা অতিরিক্ত ওই ইয়ের জন্য, যখন বডিতে যখন টিএসএইচ কমে যাবে আর টি4 বেড়ে যাবে তখন এগুলা হয়। থাইরয়েডাইটিস, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যাওয়া, ও সবটা ফুলে যাওয়া। হুম, একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে নোডিউল হওয়া, সাইডে একটু টিউমার মতো হওয়া। আর এটা থাইরয়েডাইটিস মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটাই পুরোটা ফুলে যাওয়া, মানে গলার এই অংশটা পুরোপুরি ফুলে যাবে। এটা নিয়ে একটু বলি, যেমন রিসেন্ট একটা কেস আমার কাছে আসলো। গত বছর তার ডায়াগনোসিস হয়েছিল তার হাইপারথাইরয়েডিজম আছে এবং গলার মধ্যে থাইরয়েডাইটিস। এখন আমার কাছে 1 বছর পরে আসছে, তাও কি আগের রিপোর্ট নিয়ে আসছে, মাঝে হয়তো অন্য কোনো ডাক্তার দেখাইছেন। আহ, তো ওগুলার কথা উনি বলতে চাচ্ছেন না। আচ্ছা, আমার ওটা জানার দরকার নাই, আমার কাছে আসছে, আমি বললাম আমি টেস্ট না করে আপনার কেস নিব না, এত পুরাতন রিপোর্ট দিয়ে তো আসলে আহ, বোঝা সম্ভব না তার বর্তমান কন্ডিশন কি। সে দেখতে যেমন শুকায় কাঠি কাঠি, তেমনি গলার এই সোয়েলিংটা আরো অনেক বড় হয়ে গেছে। এখন এটার অবস্থা কি না জেনে আমি তো ট্রিটমেন্ট দিতে পারি না। তো ওই বান্দা খুব মানে মনে কষ্ট পাইছে এটা ভেবে যে আমি এখানে আসলাম, মানে হোমিওপ্যাথিতে আসলাম, এখানেও আমাকে ট্রিটমেন্টের জন্য আহ, দিতে হবে, টেস্ট করায় আসতে হবে। ওই বান্দা আর পরবর্তীতে আসেনি, আমি যেহেতু টেস্টের কথা বলছি। তো এই যে এই জিনিসগুলো না আমাদের ওভারকাম করে আসতে হবে। আমরা কেন টেস্ট দিব না, টেস্ট তো কারো নিজস্ব সম্পত্তি না। ঠিক আছে, আমরা যদি ধরে নেই বা পেশেন্ট যদি না জানে না বুঝে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, হ্যাঁ, যে টেস্ট অবশ্যই লাগবে আর যাই হোক। আচ্ছা, এটা গেল। তো ওই বান্দা আসলো না, ওই ওই লোকের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছিল। তো ওই কেসটা নিলেও হয়তো বা দেখা যেত যে আমি বেশি দিন রাখতে পারতাম না, অপারেশনই করা লাগতো। কারণ যেই 1 বছর আগের যে রিপোর্ট আমি দেখলাম সেই রিপোর্টেও অপারেশনের কথাই বলা আছে। আচ্ছা, এটা গেল। আরো কি আছে, সাবএকিউট থাইরয়েডাইটিস হুইচ ইনভলভ পেইনফুল ইনফ্লামড এনলার্জ থাইরয়েড, ওই যে ব্যথা করে থাইরয়েড গ্ল্যান্ডটা। আবার পোস্টপার্টাম থাইরয়েডাইটিস মানে ডেলিভারি আফটারে যেই হয়, আমি যেমন বললাম যে প্রথম দিকে হাইপারথাইরয়েডিজম হতে পারে প্রেগনেন্সি, কিন্তু প্রেগনেন্সি শেষেও যখন ডেলিভারি হয়ে যায় তখনও এই সমস্যাটা আসতে পারে। আসলে ব্যাপার কি, জেস্টেশনাল যেই ডায়াবেটিস হোক, অথবা থাইরয়েড রোগ হোক, অথবা দাঁতের প্রবলেম হোক, বা চোখের। আচ্ছা, থাইরয়েডাইটিস নিয়ে কথা বলছিলাম যে বা প্রেগনেন্সিতে যদি হাইপার থাইরয়েডিজম আসে দেখা যায়, অথবা প্রেগনেন্সির পরে, আবার হচ্ছে যদি ডায়াবেটিস, জেস্টেশনাল যে ডায়াবেটিস, দাঁতে প্রবলেম, বা যে কোনো জিনিস, কানে সমস্যা, যে কোনো প্রবলেম যদি আসে, যে মানে আমাদেরকে অবশ্যই অবশ্যই ধরে নিতে হবে ওই পেশেন্ট পরবর্তীতে এই রোগগুলাই মানে সাফার করবে। একেবারে মানে মানে ফর শিওর এটা থাকেই যে অনেকে বলে না যে আমার বাচ্চা হয়েছে আমার ডায়াবেটিস ভালো হয়ে গেছে, না, পরে দেখা যায় হয়তো 2-1 বছর একটু থাকে বা কম থাকে, কিন্তু সেই ডায়াবেটিস আবার হয়ে যায়। থাইরয়েড প্রবলেম ছিল, সেটাও এরকম আবার সেই ওই অসুস্থতা তার মধ্যে চলেই আসে। তো এইগুলা তখন থেকে অবশ্যই মনিটর করা দরকার, এবং তখন থেকেই তাকে যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায় সেই ক্ষেত্রে উম, আমরা আমরা বলতে পারি আর কি, যদি প্রাইমারি লেভেল হয়, যেমন সাব ক্লিনিক্যাল যেই হাইপারথাইরয়েডিজম থাকে, ওইসব ক্ষেত্রে আমরা রিভার্স করাইতে পারি।
তারপরেও পেশেন্টকে অবশ্যই সচেতন থাকতে হবে। এমন না যে আমি এটা ভালো করে দিছি আজীবনের জন্য ভালো হয়ে গেছে, এরকম না। অবশ্যই মনিটরিং এ থাকতে হবে, বছরে একবার হইলেও টেস্ট করে দেখতে হবে কি অবস্থা। আচ্ছা, টু মাচ আয়োডিন, আয়োডিন যদি আমরা পেশেন্ট যদি বেশি ইনটেক করে, যেমন একবার একটা আলোচনায় শুনলাম যে আমরা কিন্তু আগে যে লবণ খেতাম সমুদ্র থেকে উঠানো যে হইতো, সেটাতে কিন্তু আয়োডাইজ ছিল না, আমরা এমনিতেই লবণ খেতাম। যখন ওই কিছু কিছু এলাকার মানুষ এরকম একটু নির্বুদ্ধি টাইপ, তখন এগুলা রিসার্চে আস্তে 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 বের হয়েছে যে না, এগুলার আয়োডিনের ঘাটতির জন্য এরকম হয়। আয়োডিন কিভাবে সবার মধ্যে পৌঁছায় দিবে, সেটা লবণের মধ্যে দিয়ে। এগুলা কিন্তু রিসার্চের রেজাল্ট, হ্যাঁ। তো লবণের মাধ্যমে খেতে খেতে এখন কি হয়েছে, এত পরিমাণে খাওয়া হচ্ছে অথবা আয়োডিনের মাত্রা এত বেশি যাচ্ছে আমাদের বডিতে, হাইপার থাইরয়েডিজম হইতে বাধ্য। তো এই আয়োডিনটাও কিন্তু আমরা যে আর্টিফিশিয়ালি খাচ্ছি, এটাও আমাদের জন্য, বডির জন্য একটা ডেঞ্জার সাইন। হাইপার থাইরয়েডিজম হওয়ার মতো বা হাইপোথাইরয়েড মানে থাইরয়েডের যে কোনো সমস্যা হওয়ার জন্য কিন্তু দায়ী এই আয়োডাইজড সল্ট বা আয়োডাইজড যে জিনিসগুলা। যেমন অন্যান্য আরো কি আছে, যেমন এখানে কফ সিরাপ, কফ সিরাপ খেলে পরেও বেশি আয়োডিন যাচ্ছে বডিতে। তো তারপরে হার্টের যে রেমেডি গুলা, এগুলো যদি খায়, হার্টের প্রবলেম ওয়ালা পেশেন্টরাও কিন্তু একটা সময় দেখা যায় যে তাদের হাইপার থাইরয়েডিজমের দিকে চলে যাচ্ছে তারাও। আর তারপরে যেই সিউইড বেসড যেই ইগুলা সাপ্লিমেন্টস গুলা থাকে, যে আমরা যে কিনে পেশেন্টদেরকে সাপ্লিমেন্ট যে খেতে বলি, ওগুলাতেও অনেক আয়োডিন থাকে। এগুলার কারণেও বডিতে অনেক বেশি আয়োডিন থাকে, হাইপার থাইরয়েডিজম পরবর্তীতে হয়ে যায় বা চলে আসে। থাইরয়েড হরমোনের মেডিকেশন, একটু আগে যে বললাম, হাইপোথাইরয়েড হলে পরেও কিন্তু পেশেন্টদেরকে যে লিখে দেয় যে থাইরক্স 25, তার পরবর্তীতে গেলে 50, 100 এইরকম করে যখন যায়, এই ইনটেক করতে 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 ওই হাইপো পেশেন্ট হাইপার থাইরয়েড দিকে চলে যায়। এটা হচ্ছে মেডিসিনাল যে ব্যাড ইফেক্ট বা যে পরবর্তী যে ইটা এটার জন্য দায়ী। আচ্ছা, নন ক্যান্সারাস টিউমার, সেটা যদি পিটুইটারি গ্ল্যান্ডে থাকে তখনও হাইপার থাইরয়েডিজম হতে পারে। উম, ঠিক আছে। এটা তো এমআরআই স্ক্যান করলে পরে তখন দেখা যায় যে পিটুইটারি গ্ল্যান্ডে হয়তো বা ই ছিল, কোনো টিউমার ছিল। এটার জন্য যখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে মানে হাইপোথ্যালামাস থেকে তো পিটুইটারিতে আসে সিগন্যাল, তারপরে পিটুইটারি থেকে থাইরয়েড গ্ল্যান্ডে আসে, তারপরে নয় হরমোন গুলা একটার সাথে একটা আম, ই করে যোগসূত্র করে রিলিজ করে। তো ওইখানে যদি পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো প্রবলেম থাকে, অবস্ট্রাকশন থাকে, টিউমার থাকে, তখনও হাইপো বা হাইপার থাইরয়েডিজম হতে পারে। আচ্ছা, এবার এইটুকু গেল আমাদের হাইপার থাইরয়েডিজম নিয়ে কথা। এখন কেস নিয়ে কথা বলি। কেস, এক নাম্বার কেস হচ্ছে আমার পেশেন্টের নাম নূরজাহান, বয়স 39। তার প্রবলেম ছিল সন্ধ্যা হলেই তার পালপিটেশন বেড়ে যায়। হ্যাঁ, এক্সেসিভ সোয়েট, ঘাম যেটা বেশি হয়। আমি যে যে সিমটমস গুলা বলে আসছি সবগুলা থাকবে এমন না, কিছু থাকবে কিছু নাও থাকতে পারে, বা এক্সট্রা কিছু থাকতে পারে। আর এখানে যে কেস তুলে দিলাম এগুলো আমার নিজের কেস, কিন্তু এত লিখা তো সম্ভব না। আম, অল্প অল্প করে লেখার চেষ্টা করছি, যেটুকু না লিখলেই না বোঝার জন্য। কিন্তু যখন আমরা চেম্বারে পেশেন্ট দেখি, তখন শুধু কিন্তু লেখাটাই মেন থাকে না, আমরা দেখি, বুঝি, হ্যাঁ, মানে ই করে নেই, আহ, কি বলে এটাকে, পেশেন্টের যে চাওয়া বসা কথাবার্তা সবকিছুই কিন্তু আমরা অবজার্ভ করি, তাই না? তো এই ক্ষেত্রে শুধু আমার এই লেখাটার মধ্যে যাবেন না, আমি শুধু আমার কেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, সাথে আমি যতটুকু পারবো মানে মনে করে করে বলবো আর কি। আচ্ছা, বয়স 39, প্রবলেম ছিল তার ইভিনিং পালপিটেশন, সন্ধ্যায় তার পালপিটেশন হতো, এক্সেসিভ সোয়েট, ওজন কমে যাচ্ছিল, এংজাইটি ছিল, ফিউচার ওরিয়েন্টেড। এংজাইটি সবারই ফিউচার ওরিয়েন্টেড থাকে, বর্তমান নিয়ে তেমন মানুষ চিন্তা করে না, ভবিষ্যৎ নিয়ে বেশি বেশি দুশ্চিন্তা করে। হেস্টি আর রেস্টলেস ছিল, খুব তাড়াহুড়া তাড়াহুড়া তার। আর তার আরো কমপ্লেন ছিল, তার ঘুম ঠিক মতো হয় না, তার হাজবেন্ড বিদেশ। আচ্ছা, এটা গেল। আরো কি কি ছিল, হিট ইনটলারেন্স, তার গরম খুব বেশি লাগে, খাবার দাবারও খুব বেশি খেতে পারে, খুব বেশি খেতে পারে, যেটা আমি সাইডে লিখে দিলাম র্যাপিড মেটাবলিজম, মানে অনেক খায় কিন্তু গায়ে লাগে না, এটাকে মেডিকেলি বলা হয় র্যাপিড মেটাবলিজম। তো পিপাসাও অনেক বেশি। আর তার যে ইয়েটা যে থাইরয়েড গ্ল্যান্ডের যে অংশটা, সেখানে তার একটা পালসেশন হতো,
টুক 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 করে, মানে আমরা তো পেশেন্ট আসলে অবশ্যই হাত দিয়ে পালপেট করে দেখবো যে তার, কারণ অনেকেই তো রিপোর্ট নিয়ে আসে যখন দেখবো হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, আমরা কিন্তু নেকটাকে অবশ্যই চেক করব। ফিজিক্যাল এক্সামিনেশনের আন্ডারে পড়ে, এটা আমরা অবশ্যই চেক করব। তো চেক করলে কি পাবো, ওইখানেও দেখবেন পালসেশন আসছে। আর মাইল্ড স্টিয়ারিং লুক, ওই যে যে গ্রেভস ডিজিজের যে চোখ প্রোট্রুডিং আইস, সেটা ছিল তার মাইল্ড। আর রিপোর্ট কি ছিল, টিএসএইচ লো ছিল, FT3 হাই, FT4 ও, মানে ফ্রি T3 4 এগুলা হাই ছিল। আর ডিএক্স করা ছিল হাইপার থাইরয়েডিজম উইথ গ্রেভস ডিজিজ, এভাবে করে ডিএক্স করা ছিল ওই রিপোর্টে। তো এই পেশেন্টকে আমি কি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম হচ্ছে এইটুকু তো যদিও বলা যায় না, কেউ চাইলে বলতে পারেন যে আমি কি দিতে পারি। কেউ যদি মন চায় তাহলে লিখতে পারেন যে আমি কি মেডিসিন দিয়েছিলাম এই পেশেন্টকে। আমার নেট কানেকশন আবার ডিস্টার্ব করতেছে, দুঃখিত আমি। কেউ সম্ভবত মেসেজ দিছিলেন, আমি দেখতে পাইনি, আরেকবার একটু কষ্ট করে দিবেন। ম্যাম একজন দিছেন সোডিয়াম ক্লোরাইড, একজন আয়োডিন, একজন পালসিটিলা। আচ্ছা, আহ, যিনি আয়োডিন দিলেন, আহ, উনি মানে ঠিক দিলেন, কারণ আমি ওনাকে আয়োডিনই দিয়েছিলাম। আয়োডাম। সেটা কিরকম দেখেন এখানে, আহ, আমরা যদি একটু ফাটক মেটেরিয়াল মেডিকা পড়ি, দেখেন, দেখতে পাচ্ছেন পাঠক মেটেরিয়াল মেডিকার যে জেনারেলিটিস প্রথম অংশটা আয়োডামের, iodine has great absorbent action which is rapid and intense muscles, fat tissues and glands waste away and general emaciation in is the result. তো দেখেন এখানে একদম পুরা মানে ওই পেশেন্টের চিত্রটা পুরো এখানে পুরোটাই আছে, দেখেন জেনারেলিটিসের প্রথম অংশটাতেই। তারপর আর কি, গ্ল্যান্ড, থাইরয়েড, টেস্টিস, মেসেন্টারিক এন্ড মেমারি ফার্স্ট গেট সোলেন হার্ড এন্ড হেভি দেন বিং ডুইন্ডল। প্রথমে হার্ড হয়, তারপরে ই হয়ে যায়, ডুইন্ডলিং হয়ে যায়, মানে নড়বড়ে হয়ে যায়। তারপর আর কি আসতেছে, নিউ গ্রোথ। আরো কি আসতেছে, ট্রেম্বলিং অফ লিমস, উইক, র্যাপিডলি লুজিং ফ্লেশ। তো ওই আয়োডামের যে এক্সাক্ট ফেস, মানে যেটা আমরা ফাটাক স্যারের রেপার্টরিতে, সরি মেডিকাতে পাই, ঠিক এই পেশেন্টটাতে আমি তাই পাই। তো ওনাকে আমি আয়োডাম দিলাম 10 ml এর একটা ডোজ, আর মেনটেনিং দিয়েছিলাম LM তে 2 3 4। পরবর্তীতে উনি বেশ ভালো আছেন। আচ্ছা, যিনি আয়োডাম বলছেন তাকে থ্যাংক ইউ, এইটুকু কেসে যে ধরতে পারছেন। আচ্ছা, দ্বিতীয় কেসে যাই। দ্বিতীয় কেস হচ্ছে একজন বয়স্ক মহিলার, বয়স 68, নাম আসিয়া। ওনার ছিল মাইল্ড পালপিটেশন, ফ্যাটিক মানে দুর্বল লাগা, বয়স হলে যেগুলা নর্মালি থাকে। ল্যাব রিপোর্টে কি আসছে, টিএসএ 0.01 আর FT3 নর্মাল, বাকি নর্মাল। তো ওনার আর কি ছিল, অস্টিওপেনিয়া বা অস্টিওপরোসিস ছিল, বয়স হলে এটা হতেই পারে। মহিলাদের যখন পিরিয়ড বন্ধ হয়ে যায়, মানে মেনোপজ চলে আসে, তখন এস্ট্রোজেন প্রজেস্টেরনের যেই পজ চলে আসে, তারপর থাইরয়েড হরমোনের যে পজ চলে আসে, সেইগুলোর কারণে অস্টিওপরোসিস আসাটা স্বাভাবিক। আহ হাত ভঙ্গুর হয়ে যাওয়া, আর তো হট ফ্লাশ তো আছেই সাথে, এগুলোর জন্য স্বাভাবিক। তো 68 মানে 68 বছর বয়স্কা মহিলা, ওনার তো এগুলো থাকবে। তো ওনার আর কি ছিল, অকেশনালি ইরেগুলার পালস ছিল। তো এগুলা নিয়ে আসছেন উনি, সম্ভবত যে ওই অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিচ্ছেন, তারপরেও আমার কাছে আসছেন। তো আমি বলছি ওইগুলা ট্রিটমেন্ট যা চলছিল চলবে, সাথে আমি তাকে ক্রেটিগাস 2x আর ক্যালিফস 3x দিয়েছিলাম, কারণ ওনাকে আমি অনেক টেন্স দেখলাম, 68 বছর বয়স, তারপরে ওনার মধ্যে যা যা ছিল, হার্টের যে প্রবলেম গুলো উনি বলছিলেন,
আমার কাছে মনে হয়েছিল যে ওনাকে আমি ওই কনস্টিটিউশন দিয়ে যে ট্রিটমেন্ট দিব সেই পর্যায়ে উনি নাই। আর আগের যে আয়োডামের পেশেন্টকে আমি আয়োডাম দিলাম উনি কিন্তু পুরোপুরি একদম কনস্টিটিউশনাল লেভেলে ছিলেন, কারণ উনি ওনার সবগুলা মানে সিমটম যা যা ছিল, মাইন্ডের হোক আর ফিজিক্যাল হোক আর পার্টিকুলার জেনারেল যা কিছু ছিল উনি ঠিকঠাক বলছিলেন। তো ওনাকে আমি আয়োডাম দিলাম, রেজাল্টও ভালো ছিল। আর ইনাকে আমি কিন্তু ওই আমাদের যে সিস্টেমেটিক ওয়ে সেই ওয়েতে আমি যাইনি। ওনাকে টনিক হিসাবে ক্রিটিক্যাল দিলাম 2x, আর ক্যালিফস দিয়ে রাখলাম। এটা হচ্ছে ওই টিস্যু সল্ট ক্যালিফস দিয়ে রাখলাম। এই হচ্ছে ওনাকে প্রেসক্রিপশন করা। এটা এটা কেন করলাম, এই কেসটা কেন দিলাম? আমরা যে সব সময় ওই একটা কথার মধ্যে আটকে থাকি, সিমটোমেটিক ট্রিটমেন্ট এবং ইন্ডিভিজুয়ালাইজেশন। সব সময় এই জিনিসটার মধ্যে থাকলে হবে না। মানে মানে সব ক্ষেত্রে অবস্টিনেট হওয়া যায় না। তো এই পেশেন্টকে তো আমি ওই ওই ইয়ে কি বলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিয়ে কিছু করতে পারবো না, বয়স হয়ে গেলে তাদের ট্রিটমেন্টের ওই হচ্ছে প্যালিয়েটিভ। তো ওনাকে প্যালিয়েট করে রাখার মতো, আরাম দেওয়ার মতো যে ইয়েটা থাকবে, প্রেসক্রিপশন থাকবে, আমরা সেদিকেই আগাবো। তো ওনাকে আমি এটা দিলাম, উনি বেশ সান্ত্বনাও পেলেন, এমনকি ওনার যে দুইটা ওষুধ দিলাম এগুলো ওনাকে বেশ ভালো আরামও দিচ্ছে। আচ্ছা, এটা গেল। কেস 3 নম্বরে যাই। 3 নম্বর কেস হচ্ছে ফারজানা, বয়স 29, হাইপারথাইরয়েডিজম উইথ সেক্সুয়াল এক্সাইটমেন্ট এন্ড স্লিপলেসনেস। উনি প্রবলেম নিয়ে এসেছিলেন হাইপারথাইরয়েডিজম, সাথে সেক্সুয়াল এক্সাইটমেন্ট অনেক বেশি এবং ঘুম কম, ঘুম নাই এরকম। তো ওনার তো ডায়াগনোস হয়ে আছে, আর সাথে দুইটা যে প্রবলেম ছিল ওগুলো তো আয়শা বললেন। এই জন্য আমি প্রথমেই ওনার এই কেসটা এইভাবে লিখছিলাম, হাইপারথাইরয়েডিজম উইথ সেক্সুয়াল এক্সাইটমেন্ট এন্ড স্লিপলেসনেস। আচ্ছা, এবার দেখি আর কি কি ছিল ওনার। আরো ছিল ওনার হচ্ছে নেক সোয়েলিং ছিল, যেটা সফট গোয়েটার। তারপরে বার্নিং পাম ছিল, হাত খুব জ্বলতো এবং ঘামতো। ইজিলি স্টার্টলড, মানে চমকায় চমকায় ওঠার যে একটা থাকে না অবস্থা, তো ওনার মধ্যে এই জিনিসটা ছিল, ইজিলি স্টার্টলড হয়ে যেতেন। ফিয়ার অফ বিং এলোন, উনি একা থাকতে পারতেন না কোনোভাবেই, সবসময় তার সঙ্গী চাই, সাথে থাকতে হতো কার না কার। তো ওনাকে দিয়েছিলাম আমি ফসফরাস। তো ফসফরাসটাকে আমি আবার যদি একটু আপনাদেরকে বরিকের মেটেরিয়া মেডিকা থেকে যদি বলি, দেখেন এটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। ফসফরাসের মাইন্ডের অংশটা একটু শুনবেন। Great loneliness of spirits, easily vexed, fearfulness, as if something were creeping out of every corner, clairvoyant state, great tendency to start, oversensitive to external impatience, loss of memory, তারপর আর কি আছে, dread of death when alone, brain feels tired, insanity and engaged, তারপরে কি আছে, আইডিয়া অফ ওয়ান্স। আচ্ছা, উনি যে যে প্রবলেম গুলা বললেন, আমি আবার সবসময় চেষ্টা করি আর কি রেপার্টারাইজ করার চেষ্টা করি, সাথে মেডিসিনের যেই ফাইন পিকচার থাকে আমাদের মেটেরিয়া মেডিকা থেকে, সেটাও মিলানোর চেষ্টা করি। তো এখনকার আমাদের যে সফটওয়্যার গুলো আছে, যেমন আমি ইয়ের থেকে কমপ্লিট থেকে দেখি, আর ছোট্ট আরেকটা সফটওয়্যার আছে যে মেটেরিয়া মেডিকার, এটা মোবাইলে থাকে। তো এটা চট করে বের করে দেখে আমি সাথে সাথে মিলানোর চেষ্টা করি, তো মিলে গেলে আলহামদুলিল্লাহ, আর রেজাল্টও কিন্তু অনেক ভালো আসে। এটা আমি কনস্টিটিউশন হিসাবে দিয়েছিলাম 29 এজ, আর ওনার যে যে প্রবলেম গুলা ফসফরাসের সাথে খুব ভালো যায়, ওনাকে এটা দিলাম। আচ্ছা, এবার আমরা একটু আমাদের ইতে যাই, রেপার্টরিতে যাই। রেপার্টরিতে আমরা যখন পেশেন্টের সবকিছু নিলাম, এখন তো রেপার্টরিও চেক করতে হয় যে আমরা কি কি পেতে পারি ওখানে। দেখেন এখানে আমরা যদি রেপার্টরিতে বেস ডোজ ডিজিজ দেখি, বেস ডোজ ডিজিজ যেটা হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডের যে ঝামেলাগুলা, সেগুলাকেই ক্লিনিক্যালি বলা হয়েছে ওই ইতে, কি বলে এটাকে, কমপ্লিট ডায়নামিক্সে। আচ্ছা, এখানে নেক ফর্মিকেশন ক্রলিং, কেউ যদি এসে বলে যে আমার এই গলার এই যে থাইরয়েড গ্ল্যান্ডের ওখানে ফর্মিকেশন হচ্ছে, মানে কিছু একটা পিরপির পিরপির করতেছে, যাচ্ছে হেঁটে যাচ্ছে, এইখানে অ্যামব্রাক্সিয়া একমাত্র ওষুধ। এই জিনিসগুলো আমি খুব বেশি ফলো করি, যে যেখানে কম ওষুধ এবং একমাত্র ওষুধ থাকে
সেগুলা দিয়ে যদি কোনো রেজাল্ট আনা যায়। তাই একটু চেষ্টা করলাম আপনাদেরকেও দেখানোর। এখানে একমাত্র ওষুধ, এখন যদি আমরা এমরাবিসিয়ার মাইন্ডটা বুঝতে পারি, সেই ক্ষেত্রে বাকি মিলালে যে সিএম বোরকার সাহেব যে এমরাবিসিয়া দিচ্ছেন, এটা দিয়ে ওই পেশেন্টটাকে আমরা অনেক দূর আগায় নিতে পারবো। বলবো না যে এটা দিয়েই সারাই ফেলছি বা সারাই ফেলতে পারবো, এটা বলবো না কখনো, কিন্তু হেল্প করতে পারবো। হয়তো বা তাকে আরো 2-3টা সেশনে অন্যান্য মেডিসিনে যেতে হতে পারে, সাপ্লিমেন্ট লাগতে পারে, কিন্তু এমরাবিসিয়া তাকে ভালো রেজাল্ট দিবে। নেক টিউমার, থাইরয়েডে যদি টিউমার থাকে, এপিস, এরানিয়া, এক্সোবোলা, তারপরে অরাম আয়োড, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া আয়োড, তারপরে আরো কি আছে, ফ্লোর ডি পেড্রো, আয়োডাম, তারপর আয়োনাইজিং রেডিয়েশন। এই মেডিসিন গুলা এখানে কিন্তু কড়া কড়া রেমেডিও আছে, আবার সিম্পল রেমেডিও আছে। দেখেন, এখন যদি ওই পেশেন্ট এপিসের মতো হয়, তাহলে আমরা তাকে এই টিউমারের ক্ষেত্রে এপিস দিয়ে প্রাইমারি স্টেটে থাকলে, মানে ফার্স্ট স্টেজে থাকলে আমরা এপিস দিয়ে তাকে হেল্প করতে পারবো। তারপরে দেখি আরো বড় বড় মেডিসিন। হ্যাঁ, আরেকটা জিনিস, যেটা আমরা যখন পেশেন্ট আসলে অনেক সময় হয় না যে পেশেন্ট বলতেছে একদম সবকিছু ক্যাপসিকামের মতো, অথবা বলতেছে ক্যালকেরিয়ার মতো, কিন্তু সে দেখতে শুকনা, তখন আমরা কিন্তু একবার হইলেও ক্যালকেরিয়া আয়োডের কথা ভাবতে পারি, তাই না? তারপরে অন্যান্য যেই রেমেডি গুলো আছে সেগুলোর সাথে আয়োডাম যুক্ত যে থাকে, ঠিক আছে, অ্যাসিড, তারপরে আরো কি কি যেরকম ক্যালকেরিয়া আয়োড আছে, তারপরে আয়োডামের কথা তো আগে একটা কেস বললামই। এইগুলো আমরা সাথে মানে মিক্স করে একবার ভাববো যে ওই পেশেন্টটা কি আয়োডামের সাথে যাচ্ছে, ক্যালকেরিয়া ফ্লোরের সাথে যাচ্ছে, এগুলা হিসাব করে মিলাই নিব। তারপরে টিউমারের সাথে যদি এডেনোমা থাকে টক্সিক থাইরয়েড গ্ল্যান্ডে, সেখানে এরানিয়া এক্সোবোলা হচ্ছে ওই যে ট্যারেন্টুলা গোত্রের যেই মেডিসিন গুলা, মাকড়সা থেকে বানানো। দেখেন, আহ, এই থাইরয়েডের ক্ষেত্রে দেখা যায় বড় বড় মেডিসিন লাগে। এরানিয়া এক্সোবোলা তো অনেক বড় মেডিসিন। তো এটা এটা এগুলো আমি বলতেছি এই জন্যে, নতুন নতুন রেমেডি গুলো কিন্তু আছে, এগুলা সব যত নতুন ইয়ে হচ্ছে না, কি বলে এগুলাকে, উম যত বেশি আম, মাথায় আসতেছে না কেন ওয়ার্ডটা, রিসার্চ করে কি বলে, ওই যে হ্যানিম্যান সাহেব কিভাবে যেন ওষুধ গুলাই করলেন, কেউ আমাকে হেল্প করতে পারেন, আমার ওয়ার্ডটা মাথায় আসতেছে না। মেডিসিন প্রুভিং করা। তো এখন নতুন নতুন মেডিসিন গুলো কিন্তু প্রুভিং করা হচ্ছে। তো এইগুলার প্রুভিং গুলো আমরা যদি পড়ি, আমরা অনেক দূর আগায় যেতে পারবো। কারণ পরবর্তীতে, থ্যাংক ইউ যিনি বলছেন প্রুভিং, যাক বলার আগে আমার মাথায় আসছে। তারপরে যদি আবার এইতে টিউমারটা যদি সিস্টিক টিউমার হয়, এপিস, অরামায়োড, ব্রোমিয়াম, তারপর আয়োডাম, দেখছেন কত সহজ না? এগুলা যদি সাথে আমরা নিতে পারি, পেশেন্টের এজ এ হোল সবগুলা নিলাম, কনস্টিটিউশন নিলাম, আর সাথে যদি এই রুব্রিক গুলা মিলাতে পারি, দেখবেন আমাদের যেই মেডিসিন সিলেকশনটা অনেক 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 মানে প্রিসাইজ হবে। নেক টিউমার যদি সেটা ফ্যাটি হয়, ব্যারাইটা কার্ব অনেক ভালো মেডিসিন হাইপার থাইরয়েডিজমে। নেক টিউমার ফাইব্রয়েড রিকারেন্ট যদি হয়, টিউমারটা যদি এই আসে আবার চলে যায়, ওষুধ দিলে একটু মানে মনে হয় ভালো হয়ে যাচ্ছে, রিকারেন্ট যদি হয় সেক্ষেত্রে স্যালিসিয়া ভালো কাজে দিবে। আর যদি এদিকে আসে টিউমারটা হার্ড হয়, আর্সেনিক, কস্টিকাম, কোনিয়াম, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, মার্কর, নেট্রাম কার্প, সারসাপেরিলাস, সিলিকা, এগুলা কাজে দিবে। নেক টিউমার যদি সার্কোমা হয়, দেখেন সার্কোমা পর্যন্ত চলে গেছে, যে কি পরিমাণ ক্লিনিক্যাল রেপার্টরি হইলে এত বড় বড় রেমেডি গুলা এভাবে করে একটা রেমেডিতে চলে আসা যায়। যদি নেক টিউমারটা সার্কোমার পর্যায়ে চলে যায়, সেই ক্ষেত্রেও ব্যারাইটা কার্ব অনেক বড় একটা রেমেডি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। এই আমার ক্লাসের যে প্রথম যে কথাগুলো বলছিলাম, হ্যাঁ আপনারা একটু ভেবেও নিতে পারেন যে কোনো প্রশ্ন যদি থাকে। আচ্ছা, সাথে আমার যে প্রশ্ন ছিল, এখানে তো আমরা প্র্যাকটিস করা ডাক্তারও আছি, জুনিয়র যারা মাত্র ভর্তি হয়েছে তারাও আছি, আমি জানি যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছে তারাও আছি। তো তাদের মনে কিন্তু এগুলো নিয়ে অনেক প্রশ্ন জাগে। এই প্রশ্নগুলা ক্লাসের মাধ্যমে যদি আপনারা সত্যি সত্যি ধরেন আমাকে আজকে প্রশ্ন করলেন, আমি জানি না, এই জন্য কি হবে, আমার জানার জন্য একটা দরজা খুলে গেল যে না আমি এটা কেন জানি না, আর ওই লাইনটা পড়তে গিয়ে আমার আরো 2টা লাইন বাড়ায় পড়তে হবে, এরকমই কিন্তু হয়। তো প্রশ্ন অবশ্যই করবেন, কোথায় থাকে, কি হয় না হয়, কিভাবে হয়, অবশ্যই প্রশ্ন মানে যেন থাকে, এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, প্রথম দিকে আমরা যারা ছিলাম তারা জানি আমি 2টা কেস বলছিলাম, একটা কিডনি আর একটা হচ্ছে
এজোস্পার্মিয়া, এই ব্যাপারে কার কি মতামত একটু বলবেন? আজকের ক্লাসে এইটুকুই। ধন্যবাদ সবাইকে।